অনেকক্ষণ হয়ে গেল তার চুলের সাথে আটকে গেছে গলায় ঝুলানো মুক্তোর মালাটির হুক। কোনোভাবেই মালাটা খুলতে পারছে না সে। মিসেস নিহারিকার শেষ অলংকার, তাই রুহানি ভয়ে আছে যদি ছিঁড়ে যায়। রুহানি চুলগুলো এক হাতে সরিয়ে মালাটা খোলার ব্যর্থ চেষ্টা করছে। অরুণিকাকে গলা উঁচু করে বেশ কয়েকবার ডাকলো, কিন্তু সারা শব্দ এলো না। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শুনতেই রুহানি বলল, অরু, মালাটা গলায় আটকে গেল যে, খুলতেই পারছি না। রুহানি এই বলে চোখ তুলে আয়নায় নিজের প্রতিবিম্বের পাশে আরাফের প্রতিবিম্ব দেখে চমকে উঠল। পেছন ফিরে বলল, স্যার আপনি? আরাফ কিঞ্চিত ভ্রু কুঁচকে বলল, উফ। আরাফ কপাল চেপে ধরে বলল, চোখে পড়েছে তাই বললাম। অরুণিকা বাড়িতে নেই, কোথায় গেছে জানি না। তোমার কিছু লাগলে আমাকে বলতে পারো। গার্লস প্রবলেম। করে চাপা স্বরে বলল। ছাগল। রুহানি চুল সরিয়ে বলল। আপনি পারবেন? আরাফ চোখ বড় বড় করে রুহানির কাঁধের দিকে তাকিয়ে রইল। রুহানি বলল। তাহলে বললেন না কেন আপনাকে বলতে? আরাফ চোখ সরিয়ে বলল। আমি অরুকে দেখলে পাঠাচ্ছি। রুহানি মুখ বাঁকিয়ে নিজেই ব্যস্ত হয়ে খুলতে লাগলো সেই হুক। আরাফ দরজার কাছে এসে কি মনে করে আবার থেমে গেল। আরাফকে দাঁড়িয়ে যেতে দেখে রুহানি বলল। কিছু বলবেন? আরাফ আয়নায় রুহানির প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল। তুমি কিছু মনে না করলে আমি। ইনসাল্ট নট। ডোন্ট ইনসাল্ট মি। আমি আবার আপনাকে কখন অপমান করলাম? আরাফ দাঁতে দাঁত পিষে বলল। তোমাকে শুদ্ধ করে দিলাম জাস্ট। ও, সেটাই বলেন। আরাফ মালাটির হুক খুলতে গিয়ে তার ঠান্ডা আঙুল রুহানির ঘাড় স্পর্শ সারল। এমন অনুভূতি তার আগে কখনোই হয়নি। আরাফের স্পর্শে কেমন গায়ে কাঁটা দিয়ে উঠছিল তার। রুহানি তার হাতে বার কয়েক মালিশ করল। পরক্ষণে লাজুক হেসে আয়নায় নিজেকে এক নজর দেখে নিল। ওদিকে
হিমালয়ের অ্যাকাউন্টে ঢুকলো। মানুষটা অনেকদিন অনলাইনে আসেনি। তার ভীষণ কথা বলতে ইচ্ছে করছে হিমালয়ের সাথে। মনে একগুচ্ছ আক্ষেপ জমে আছে। হিমালয় নামক মানুষটার সাথে কথা বললে সব আক্ষেপ কেটে যায় তার। অরুণিকা মোবাইল একপাশে রেখে বিছানায় শুয়ে আছে। হঠাৎ ফোনে টুং করে শব্দ হলো। অরুণিকা ফোন হাতে নিতেই দেখলো হিমালয়ের মেসেজ। হৃদয়ে বেঁধেছে উষ্ণ ঘর, বুনছে অজস্র কাব্য লেখা, তাকে অর্পণ করা বেশ দুষ্কর। নাকে জমেছে মুক্ত দানা, অলক্ষ্যে বসে প্রেম দিচ্ছে হানা, অদৃশ্য অভিমান ছিল না আমার, তবে আপনাকে আমি অত্যন্ত শান্ত মানুষ রূপে কল্পনা করেছি। হঠাৎ এমন কাণ্ড বাঁধিয়েছেন যে মনে অজানা ভয় ভিড় করলো। কিসের ভয়? আমি মানুষের সাথে বন্ধুত্ব করেছি। অরুণিকা মুচকি হেসে বলল, কবিতাটা সুন্দর ছিল। কখন লিখেছেন? এই মাত্রই তাই? আপনার ছবিটা দেখেই লিখে ফেললাম। ছবি দিলাম তো মাত্র, এত তাড়াতাড়ি কবিতা লিখে ফেললেন? আপনাকে বলেছি না, আপনার অদ্ভুত ক্ষমতা আছে। আপনার সাথে কথা বললে, আপনাকে দেখলে সজ্ঞানে ফিরলে বুঝতি জ্বরটা কেন মেরেছি। আমাকে সোজাসুজি বলো কি হয়েছে। শিরিন সুলতানা আহনাবের হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বললেন, মেডিসিনগুলো আবার আনিয়েছি আমি। এগুলো খেলে মাথায় ঢুকবে সব। মাথা নষ্ট হয়ে গেছে তোর। চোখে ওই মেয়েকেই দেখিস এখন। এই মেডিসিনগুলো নিয়ে দেখ, তোর মাথা ধরা পুরোপুরি যাবে। শিরিন সুলতানা এই বলে চলে গেলেন। আহনাবও মেডিসিনগুলো একপাশে রেখে দরজা বন্ধ করে দিল। সূর্য রোশনি ম্লান হয়ে এসেছে। চড়া রোদ নেই। তেজস্বী পশ্চিম দিগন্তে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। চারিধারে বিস্তৃত তমাভ্র। মাঠের শেষে শেষে বয়ে যাচ্ছে স্নিগ্ধ হাওয়া। দূরে মাথা তুলে দাঁড়িয়ে থাকা নারকেল গাছেও সেই হাওয়ার ধাক্কা লাগছে। রাখাল তার গাভীদের নিয়ে বাড়ির পথ ধরছে। আর সেই পথে হাঁটছে রুহানি ও অরুণিকা। রুহানি মুগ্ধ হয়ে দেখছে রাজাগ্রাম, কি সুন্দর ছবির মতো। সকালের হালকা বৃষ্টিতে পথঘাট কর্দমাক্ত হয়ে পড়েছে। অরুণিকা সাবধানে পা ফেলছে। রুহানির জোড়াজুড়িতেই আজ বাইরে বের হওয়া। তাদের পিছু পিছু হাঁটছে আহনাফ ও আরাফ। আহনাফের দৃষ্টি অরুণিকার চলার পথে, যার দরুন কিছু পথ এগোতেই বেখেয়ালিতে তার কাদায় পা পড়তে সে পিছলে পড়ে গেল। অরুণিকা ও রুহানির শব্দ শুনে পেছন ফিরে তাকিয়ে দেখল আহনাফ অপ্রস্তুত ভঙ্গিতে কাদার উপর বসে আছে। রুহানি তা দেখে শব্দ করে হাসতে লাগলো। আরাফ রুহানির দিকে গম্ভীর দিকে তাকিয়ে বলল, তুই আমার সাথে চল রু। অরুণিকা চোখ মুখ কুঁচকে তাকালো আহনাফের দিকে। তার ভাবলেশীন দৃষ্টি দেখে আহনাফ হাত এগিয়ে দিল। অরুণিকা আরাফের দিকে এক নজর তাকিয়ে সামনে হেঁটে যেতে যেতে বলল, চলো আমি আসছি।
আহনাফ তার শূন্য হাতের দিকে তাকিয়ে মলিন হেসে অরুণিকার পাশাপাশি হাঁটতে লাগলো। এবার খুব সাবধানে পা ফেলছে সে। কাদায় আহনাফের পুরো শরীর মাখামাখি। অরুণিকা তা দেখে বলল, বাসায় গিয়ে না হয় গোসল করতে, আবার টিউবওয়েলে কেন যাচ্ছ? ফিরতে গিয়ে যদি আবার আছাড় খাও। এবার আর হবে না, আবার হাতটা ধরে থাকি শুধু। তারা হাঁটতে হাঁটতে উন্মুক্ত মাঠের পাশে বসানো টিউবওয়েলের সামনে চলে এলো। আহনাফ তার পায়ের জুতো খুলে শার্ট খুলতে খুলতে বলল। পানি দে আমাকে। অরুণিকা বিরক্ত মুখে টিউবওয়েল চাপতে লাগলো। আহনাফ তার জুতো ধুয়ে এক পাশে রাখলো। শার্টটাও বেশ ভালোভাবে ধুয়ে অরুণিকার হাতে দিয়ে বলল। আরো শক্তি লাগা না, এভাবে পানি দিচ্ছিস কেন? অরুণিকা আরো জোরে জোরে টিউবওয়েল চাপতে লাগলো। আহনাফ দিব্যি গোসল সেরে নিচ্ছে। এদিকে খড়ের কাঁথায় লুকিয়ে তিনটা মেয়ে তাদের দিকে তাকিয়ে আছে। অরুণিকার দৃষ্টি আটকালো সেদিকে। সে ইশারায় তাদের ডাকলো। মেয়ে তিনটি ছুটে এলো যেন। অরুণিকা বলল, লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে? এখানে এসে দাঁড়িয়ে সরাসরি দেখো। আহনাফ মেয়েগুলোকে দেখে উঠে দাঁড়ালো। মেয়ে তিনটা লাজুক চাহনিতে আহনাফের দিকে তাকাচ্ছে। অরুণিকা বলল, এই ভাইটা শহর থেকে এসেছে, বিয়ের জন্য পাত্রী খুঁজছে। আমার তো তোমাদের তিনজনকেই খুব পছন্দ হয়েছে। এখন এই ভাইটা কাদায় পড়ে অবস্থা খারাপ করে ফেলেছে। তোমরা একটু পরিষ্কার করে দিতে সাহায্য করো। খুশি হয়ে কথা পাকাপাকিও হয়ে যেতে পারে। মেয়ে তিনটা মুখে কিছু বলল না। তারা বেশ উৎসাহ নিয়ে আহনাফের জুতো রগড়ে রগড়ে পরিষ্কার করছে। একজন তো বাংলা সাবান এনে সেখানেই আহনাফের শার্ট কেচে দিচ্ছে। আহনাফের প্যান্টেও বেশ কাদা। অন্য একটি মেয়ে প্যান্টে হাত দিতেই আহনাফ কয়েক পা পিছিয়ে গিয়ে ধমকে সুরে বলল। এই কি করছো? যাও এখান থেকে। মেয়ে তিনটা আহনাফের ধমক শুনে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। আহনাফ অরুণিকাকে বলল। তুই কি করছিস অরু? উল্টাপাল্টা কথা বলছিস কেন? অরুণিকা মেয়ে তিনটাকে বলল। যাও এখান থেকে, তোমাদের বাবা মার সাথে আলাপ করে পরে জানানো হবে। আহনাফ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে অরুণিকার দিকে। মেয়ে তিনটা চলে যেতেই অরুণিকা বলল। জুতোটাও তো ঠিকভাবে পরিষ্কার করতে পারোনি। শার্টটা কি ধুয়ে আমার হাতে দিয়েছো? ধোয়ার পরেও কাদা লেগেছিল। আর ওই মেয়ে তিনটার তোমার কাদা মাখা বডি দেখার খুব শখ ছিল। খড়ের পেছনে লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখছিল, তাই ওদের ডেকে এনে আর একটু ভালোভাবে দেখার সুযোগ করে দিলাম, সাথে তোমার কাদাও পরিষ্কার করে দিল। এই বলে অরুণিকার সামনে হেঁটে চলে গেল। আহনাব ভেজা শার্ট গায়ে দিয়ে অরুণিকার পিছু পিছু এসে বলল। তাই বলে তুই মেয়েগুলোকে সুযোগ করে দিবি? তো আমি তো তোকে অন্য কারোর সাথে সহ্যই করতে পারি না। তুমি সাইকো ভাই। আহনাব মলিন দৃষ্টিতে অরুণিকার দিকে তাকালো। অরুণিকা এখনো হাঁটছে। আহনাব হুট করে অরুণিকার হাত ধরে তাকে থামিয়ে বলল। যাকে হৃদয়ের পুরো অংশে জায়গা দিয়েছি তাকে অন্য কারোর হৃদয়ে জায়গা করে নিতে দেখলে বুকটা ফাঁকা হয়ে যায়। সেই ফাঁকা বুকটার আর্তনাদ শুনেছিস তুই? অরুণিকা আহনাবের কাতর মুখের দিকে তাকিয়ে রইল। আহনাব পুনরায় বলল। যেই 5 আঙ্গুলের ভাঁজ আমার হাতে আবদ্ধ হওয়ার কথা, সেই ভাঁজে অন্য কারো হাত দেখার অনুভূতি ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক। অরুণিকা আহনাবের হাত ছাড়িয়ে নিতে যাবে, তখন আহনাব বলল। তোকে ভালোবাসি মানে শুধু তোকে পাশে চাইছি তা না, তোকে অন্য কারো পাশেও দেখতে চাই না। অরুণিকা ক্ষীণ কণ্ঠে বলল। ছেড়ে দাও আমার হাত। অরু, তুই কি আমাকে আর ভালোবাসিস না? অরুণিকা আহনাবের চোখে চোখ রাখল। আহনাব কাতর কণ্ঠে বলল। তোর চুল একটা বাইরের ছেলে কেন ধরবে? আমি খুব রেগে গিয়েছিলাম সেদিন, তাই চুল কেটে দিয়েছিলাম। তুই ছেলেটাকে আটকাবি না? তুই আমার সাথে একটা কমিটেড সম্পর্কে আছিস। অরুণিকা এক ঝটকায় আহনাবের হাত সরিয়ে দিয়ে বলল। বারবার কমিটমেন্ট টেনে আনবে না আমাদের মধ্যে। কমিটমেন্ট একবার নয়, দুবার ভেঙেছো তুমি। আমাকে ক্ষমা করা যায় না? ধর্ষক এসে যদি ধর্ষিতার কাছে ক্ষমা চায়, তাহলে কি সব আগের মতো হয়ে যেতে পারে? আহনাব শক্ত কণ্ঠে বলল। ওরু, কি বলছিস এসব? ঠিকই বলছি, তুমি আমার আত্মসম্মানে আঘাত করেছো। তোমাকে 1000 বার সত্য দেখানোর পরেও তুমি আমাকে বিশ্বাস করছো না। কিন্তু তোমার মাকে তুমি ঠিকই বিশ্বাস করো। সত্য কথা কি জানো? তোমার আমাকে প্রয়োজন, তাই তুমি এত সুইট হওয়ার চেষ্টা করছো। তোমার মতো ফালতু ক্যারেক্টারলেস ছেলেদের মেয়ে ছাড়া চলে না। এখন তুমি তো আবার চৌধুরী সাহেবের আদর্শ নাতি। যেখানে সেখানে থেকে মেয়ে এনে তো নষ্টামি করতে পারবে না।
তোমার ইমেজ নষ্ট হবে। তাই আমার সাথে এত ভাব জমানোর চেষ্টা করছো, যাতে তোমার শেষ ইচ্ছাটা পূরণ হয়, ফিজিক্যালি স্যাটিসফাইড হতে পারো তুমি। আহনাব বাকরুদ্ধ হয়ে অরুণিকার দিকে তাকিয়ে রইল। অরুণিকা আহনাবের বুকের উপর আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে বলল, ভালোবাসা মানে প্রেমিকার চোখের ভাষা বুঝে তার সব দুঃখ শুষে নেওয়া, আর তুমি তুমি আমাকে শুধু দুঃখই দিয়ে গেছো। ভালোবাসা মানে প্রেমিকা শত দূরে গেলেও তার যত্ন নেওয়া, আর তুমি আমাকে মামির সামনে আরো অপদস্থ করেছো, আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছো। ভালোবাসা মানে সম্মান করা, আর তুমি আমাকে পুরো ফ্যামিলির সামনে ক্যারেক্টারলেস বানিয়েছো। ভালোবাসা মানে বিশ্বাস, আর তোমার তো আমার প্রতি কোনো বিশ্বাসও নেই। তোমার ভালোবাসা ফেক, চিপ, সো কল্ড ডাস্টবিন। অরুণিকা কথাগুলো বলে হনহনিয়ে চলে গেল। আহনাব নির্বাক দাঁড়িয়ে অরুণিকার যাওয়ার পথের দিকে চেয়ে রইল। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে রুহানি। ঘুম আসছে না তার। চোখ বন্ধ করে ভেসে ওঠে স্নিগ্ধ বিকেলের মুহূর্ত। আজ আহনাবকে কাদায় পড়ে যেতে দেখেই স্যাঁতস্যাঁতে পিচ্ছিল পথে পা রাখতে ভয় পাচ্ছিল রুহানি। সে কাঁপা কাঁপা পা এগিয়ে দিতে গিয়েও দিচ্ছিল না। হঠাৎ একটি হাত এগিয়ে এসেছিল তার দিকে। রুহানি চোখ তুলে তাকিয়ে দেখল আরাফ তার দিকে হাত এগিয়ে দিয়েছে। আরাফ তাকে আশ্বস্ত করে বলেছিল, আমার হাতটা ধরো, আমি আছি। অপরাহ্নে ঘটা মুহূর্তটি মনে পড়তেই দু হাত দিয়ে মুখ ঢেকে নিল রুহানি। তার কানে এখনো বাজছে। আমার হাতটা ধরো, আমি আছি। রুহানি সেই আবদার ফেলতে পারেনি আজ। সে শক্ত করে আরাফের হাত ধরেছিল। আরাফের হাত স্পর্শ করেই তার মনে হয়েছিল জীবনে ভরসা করার মতো হয়তো কেউ এসেছে। রুহানি বালিশ ছেড়ে উঠে বসল। নিজেকে নিজেই প্রশ্ন করল। স্যারকে নিয়ে এভাবে কেন ভাবছেন আপনি? এদিকে অরুণিকা চোখ খুলে রুহানিকে বসে থাকতে দেখে বলল, ঘুমাবি না? রুহানির কোনো হেলদোল নেই। সে এক দৃষ্টিতে তার হাতের দিকে তাকিয়ে আছে। তার ঠোঁটে ফুটে উঠেছে লাজুক হাসি। সে চোখ বন্ধ করে তার হাতটা গালে ছোঁয়ালো। মুহূর্তেই যেন পুরো শরীর শিউরে উঠল তার। অনুভব করতে লাগলো আরাফের হাতটি। নরমও নয়, আবার শক্তও নয়, তবে বেশ দৃঢ় সেই হাতের বন্ধন। সেই দৃঢ়তাই ছিল একরাশ উষ্ণতা। অরুণিকার ধাক্কায় ঘোর কাটল রুহানির। অরুণিকা উঠে বসল, ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? রুহানি লাজুক হেসে বলল, প্রেম হয়েছে কার? আমার। অরুণিকা বিস্ময় নিয়ে বলল, কার সাথে? স্যারের সাথে। আহনাফ? রুহানি চোখ মুখ কুঁচকে অরুণিকার দিকে তাকালো। এরপর অরুণিকার হাতে হালকা চাপড় মেরে বলল, দিলেই তো রোমান্টিক মুডটা নষ্ট করে। আমার কি মাথা নষ্ট যে আমি বিয়েত্তা বেটার প্রেমে পড়বো? অরুণিকা চোখ ছোট করে বলল। তাহলে কে? রুহানি অভিমানী মুখে বলল। বলবো না। রুহানি দেয়ালে হেলান দিয়ে বালিশ কোলে উঠিয়ে বসে পড়ল। অরুণিকা হাত জোর করে বলল, মাফ কর মা, কাহিনী কি বলে আমাকে উদ্ধার কর, ঘুম আসছে আমার। রুহানি মুহূর্তেই অভিমান ভেঙে উৎসাহ নিয়ে অরুণিকার হাত ধরে বলল, আজ কি হয়েছে জানিস? কি? রুহানি অরুণিকাকে বলতে বলতেই হারিয়ে গেল অপরাহ্নের শেষ ভাগে। সরু সাঁকো, নিচে বয়ে যাচ্ছে স্বচ্ছ জলের প্রবাহ। আরাফ সাঁকোতে উঠে গেল হনহনিয়ে, কিন্তু বিপত্তি ঘটল রুহানি পা রাখতেই। পা হুড়কে গেল তার, চেঁচিয়ে উঠল সে। আরাফ দ্রুত আঁকড়ে ধরল রুহানির কোমর। রুহানির টান খেয়ে আরাফের বুকের সাথে ধাক্কা খেল। চোখ মুখ কুঁচকে রেখেছে সে। নিঃশ্বাস থমকে গেছে কিছু সময়ের জন্য। হুঁশ ফিরতেই চোখ খুলল রুহানি। মুখোমুখি আরাফকে দেখে শিউরে উঠল সে। আরাফের নাকের ডগায় জমেছে বিন্দু বিন্দু ঘাম। চশমার আড়ালে লুকোনো চোখ জোড়া গভীর আর শান্ত। ঠোঁট জোড়া ঈষৎ গোলাপি, ফর্সা গালটি সনস্ত্র দ্বারা আবৃত। রুহানি শুধু তাকিয়ে দেখছিল সেই সুন্দর পুরুষটিকে। অরুণিকা রুহানির মুখের সামনে দড়ি বাজিয়ে বলল, ভাই তুই শেষমেশ আরাফের প্রেমে পড়লি? রুহানি অরুণিকার মুখ চেপে ধরে চাপা স্বরে বলল, আস্তে গলা ফাটিয়ে বলছিস কেন? আর আমি প্রেমে পড়লাম কখন বলেছি? বলেছি আমি জাস্ট ভালোভাবে ক্রাশ খেয়েছি। ভালোভাবে ক্রাশ খাওয়াও একটা অপশন আছে। আর যাই হোক, আরাফ কিন্তু মানুষ হিসেবে ভালো, কিন্তু দুই পরিবারে যা শীতল সম্পর্ক, বেশ কাঠখড় পোড়াতে হবে তোকে। আরাফ স্যারের কি কোনো গার্লফ্রেন্ড আছে? শিওর? 100% শিওর আমি। কিন্তু আরাফও কি তোকে নিয়ে একই চিন্তা করছে?
আরে ধুর, এটা কোনো বিষয়ই না।